সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি সিরাজুল ইসলাম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই আলোচনা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। আলোচনার মূল বিষয় হবে, যদি ইরান এবং আমেরিকার ভেতরে যুদ্ধ শুরু হয় এবং কোনো কারণে যদি ইরানের সরকারের পরিবর্তন হয়ে যায়, পতন হয় এবং মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার বিজয় হয়, তাহলে কি হবে? আমরা সবচেয়ে নেতিবাচক দিকটা ধরে নিচ্ছি, তাহলে কি হবে? এবং এই কথাটা বুঝলে আসল বিষয়টা বোঝা যাবে যে আসলে বা প্রকৃতপক্ষে ইসরায়েল এবং আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে এতটা সিরিয়াসলি লেগেছে, কেন তারা যুদ্ধ করতে চায়। টোটাল রাজনৈতিক চিত্রটা এখানে পরিষ্কার হবে। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আসলে ইরান এবং আমেরিকার ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে, বেশ কয়েকটা কারণ রয়েছে। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা কতগুলো দেশের বিশেষ কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। তার পথে বাধা হচ্ছে প্রধানত ইরান। ইরান ছাড়া দেখুন আর কেউ কিন্তু কোনো বাধা নেই। তুরস্ক নেটো জোটের সদস্য, আমেরিকার বন্ধু, একই জোটে, একই সামরিক জোটে তারা। তারপরে সৌদি আরব থেকে শুরু করে আরব যত দেশ আছে, সমস্ত সব দেশ আপনার আমেরিকার সাথে কাজ করে, মিলেমিশে বন্ধুত্বের সাথে মিত্রতা আছে। শুধুমাত্র ইরানের পাশে ছিল সিরিয়া, বাশার আল আসাদ বা আসাদ পরিবারের সদস্যরা ইরানের পাশে ছিল। কিন্তু বাশার আল আসাদ সরকারের পরিবর্তন হয়ে যাওয়ার পরে সিরিয়া কিন্তু এখন আর ইরানের সাথে নেই। সিরিয়া প্রকৃতপক্ষে ইসরায়েল এবং আমেরিকার পকেটে চলে গেছে। তাহলে তারপরেও কিন্তু ইরান প্রতিরোধ জারি রেখেছে, তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে মধ্যপ্রাচ্যে কিছু তাদের মিত্র গোষ্ঠী রয়েছে, যারা মিত্র যোদ্ধা, তারা ইরানের সাথে কাজ করতে চায়। ইসরায়েল এবং আমেরিকা কি পরিকল্পনা করে, সেই পরিকল্পনাটার কথা যদি আমরা জানি তাহলে সামগ্রিক পরিস্থিতি বোঝা সহজ হবে। আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে একেবারে ভূমধ্য সাগরের উপকূল থেকে, তীর থেকে শুরু করে পুরো সৌদি আরব, জর্ডান, আজকের ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তুরস্কের একটা অংশ, সৌদি আরবের একটা অংশ, ইরাক, ইরানের একটা অংশ, এইরকমভাবে চলে যাবে পুরো মধ্যপ্রাচ্য পুরোটা নিয়ে, উজবেকিস্তান, কাজাকিস্তানের অংশ বিশেষ নিয়ে আপনার চীনের পাদদেশে গিয়ে ঠেকবে বৃহত্তর মধ্যপ্রাচ্য, গ্রেটার মিডল ইস্ট। এই গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার নাম নিউ মিডল ইস্ট প্ল্যান। এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চাই আমেরিকা এবং ইসরায়েল। তাতে দুই পক্ষের, অর্থাৎ ইসরায়েলের একটা সুবিধা আর আমেরিকার আর একটা সুবিধা। আমেরিকার মূল সুবিধা হচ্ছে অত্র অঞ্চলের টোটাল পলিটিক্স তারা নিয়ন্ত্রণ করবে এবং এই অঞ্চলে যত তেল, গ্যাস এবং ইউরেনিয়াম থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, তার পুরোটার নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকবে। এটা হলো এক। আর রাজনীতিতে যেহেতু এই অঞ্চলের পাশেই পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, অতএব এই বৃহত্তর বিরাট একটা অঞ্চল, এই অঞ্চলের পুরোটা প্রকৃতপক্ষে মালিক। নামে নামে এরা হয়তো দেশ থাকবে বা অঞ্চল থাকবে, কিন্তু এর কন্ট্রোল তো থাকবে আমেরিকার হাতে। এই কন্ট্রোলটা যেহেতু আমেরিকার হাতে থাকবে, অতএব রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তানের সাথে টক্কর দেয়া বা তাদেরকে কন্ট্রোল করা, তাদের উপর পর্যবেক্ষণ করা, তাদেরকে নিজের প্রভাবাধীনে প্রভাব বলয়ে রাখা আমেরিকার পক্ষে সহজ হবে। আর ইসরায়েলের লাভ যেটা, সেটা হচ্ছে যে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে এইরকম একটা বৃহৎ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা আছে। তারা সেটা চায়, এটা তাদের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়ে দেখবেন যে ইসরায়েল যেখানে যতটুকু ভূখণ্ড নিয়ে গঠিত হয়েছিল, প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, সেই ইসরায়েল এখন ফুলে ফেপে প্রতি বছর প্রতিদিন তারা একটু একটু করে জমি দখল করে, ফিলিস্তিনের জমি দখল করে, লেবাননের জমি দখল করে, এখন সিরিয়ার কিছু অংশ দখল করেছে। এইভাবে করতে 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 পুরো এরিয়াতে একটা তারা প্রভাব বলয় সৃষ্টি করবে
এবং তাদের একটা বিরাট দেশ দরকার। এই বিরাট অঞ্চল নিয়ে তাদের রাজ্য গঠন করবে, এটা হলো ইসরায়েলের বিরাট আকাঙ্ক্ষা। এই যে ISIL যেটা দেয়া হয়েছিল লেলিয়ে সিরিয়া এবং ইরাকে, এটা প্রকৃতপক্ষে তাদেরই কর্মসূচির অংশ ছিল। এই ISIL, ইরান যাকে দায়েশ বলে, এই দায়েশকে প্রতিহত করার জন্য রাশিয়া এবং ইরান যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা আমরা ঠিক হয়তো অনুভব করতে পারবো না, বুঝতে পারবো না। সেই সময় লেবাননের যোদ্ধারা, তারপরে সিরিয়া সরকার, ইরাকের যোদ্ধারা দারুণভাবে সেখানে ভূমিকা পালন করেছে। কেমন? ওই প্রজেক্ট যখন মার খেয়েছে তখন কিন্তু তারা নতুন করে এইভাবে শুরু করেছে, গাজা দিয়ে, লেবানন দিয়ে, সিরিয়া দিয়ে, এখন ইরানকে ধরতে যাচ্ছে। 2012 সালে যখন মিশরে গণ আন্দোলনের মধ্য দিয়ে হোসনি মুবারকের পতন হলো, তারপরে যে আরব বসন্তের ঢেউ বয়ে গেল, সেই সময় কিন্তু আরব অঞ্চলের বেশিরভাগ রাজতান্ত্রিক সরকারের পতন হওয়ার কথা, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন প্রেসিডেন্ট ওবামা আমেরিকার প্রেসিডেন্ট এবং হিলারি ক্লিন্টন তখন পররাষ্ট্রমন্ত্রী। তো এই হিলারি ক্লিন্টনের ওপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে আরব বসন্তকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়। সেই ভিন্ন খাতে প্রবাহিত করার টার্গেট হিসেবে তারা আরব বসন্তের সমস্ত সব জায়গা থেকে বাদ দিয়ে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে তারা দুনিয়া থেকে বিদায় দিল, সরিয়ে দিল, আর সিরিয়ায় নিয়ে এই আন্দোলনের ঢেউ থামালো। সেখানে আমাদের মুসলমানদেরকে আশা দিল, ভরসা দিল এবং লোভ দেখালো যে মুসলিম ব্রাদারহুডের শাসন প্রতিষ্ঠা হবে, মিশরে যেমন হয়েছে সিরিয়ায় তেমন হবে। এবং তখন বলা হলো অনেক অনেক বিতর্কিত কথাবার্তা বলা হয়েছে। খুবই দুঃখজনক হচ্ছে যে সেই সময় এই সিরিয়ায় সরকারের পরিবর্তন এবং সেখানে মুসলিম ব্রাদারহুডের শাসন প্রতিষ্ঠার জন্য তুরস্কের সরকার, আজকের এরদোগান সরকার, ভূমিকা রেখেছিলেন। এবং তখন ফ্রেন্ডস অফ সিরিয়া নামে একটা সংগঠন গঠন করা হয়, তার প্রধান ছিলেন হিলারি ক্লিন্টন। এবং এই ফ্রেন্ডস অফ সিরিয়ার অন্তত তিনটা বৈঠক হয়েছে তুরস্কে। এবং এই নিউ মিডল ইস্ট প্ল্যানের আওতায় সিরিয়ায় এই আরব বসন্তের ঢেউ লাগিয়ে, ঢেউ থামিয়ে, সেখানে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে দিয়ে, ইরাকে যে সরকার ছিল সেই সরকারকে উৎখাত করে দিয়ে মূলত ইরানের সীমান্তে এসে আপনার সোকল্ড আরব বসন্তের ঢেউ লাগাবে এবং এই উগ্রবাদী গোষ্ঠী, দায়েশ গোষ্ঠী এবং ISIL যেটা, এদেরকে দিয়ে ইরানের সরকার উৎখাত করে দিয়ে সেই চীনের পাদদেশ পর্যন্ত চলে যাবে। এটা ছিল টার্গেট। কিন্তু ইরান ঠিকই বুঝে ফেলেছিল। ইরান বুঝে ফেলার কারণে এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রাশিয়া সহযোগিতা করেছিল, লেবাননের যোদ্ধারা, ইরাকের যোদ্ধারা, ইরাক সরকার সহযোগিতা করে এই দায়েশ গোষ্ঠীকে ইরাক এবং সিরিয়া থেকে পরাজিত করেছে। যার কারণে সেই সময় এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। কিন্তু দুঃখজনক হচ্ছে এরদোগান মুসলিম স্বার্থের কথা বলে, কিন্তু সেই স্বার্থটা রক্ষার চেয়ে বরং তখন মধ্যপ্রাচ্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালেন তিনি। কিন্তু আসাদ সরকারের আজকের যে করুণ দশা, সেই করুণ দশার জন্য, আসাদ সরকারের পতনের জন্য তুরস্কের সরকার বিরাট বড় ভূমিকা পালন করেছে। যাই হোক, তুরস্কের কাছ থেকে আসলে আমরা মুসলিম বিশ্বের, মুসলিম উম্মাহ ভিন্ন কিছু প্রত্যাশা করে। তুরস্কে এরদোগান সাহেব অনেক দিন ধরে ক্ষমতায়, কিন্তু তিনি ইসলাম প্রতিষ্ঠার কাজটা করতে পারেননি। অথচ তিনি সিরিয়াতে ইসলাম প্রতিষ্ঠার, মুসলিম ব্রাদারহুডের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তো যাই হোক, এই প্রকল্প যখন ফেইল করলো তখন আমেরিকা, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা নতুন করে প্রজেক্ট হাতে নিল এবং সেই প্রজেক্টের অংশ আজকে ইরানের ভেতরে বিভিন্ন লোকজনকে উস্কে দিয়ে নাশকতা, ভাঙচুর, অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও করার ব্যবস্থা করেছে। এবং গাজায়, লেবাননে কিভাবে ইসরায়েল হামলা চালিয়েছে আমরা সবাই দেখেছি। তারপরে ইয়েমেনের উপর হামলা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে যে প্রক্সি ফোর্স যেটা গড়ে উঠেছিল, সেই প্রক্সি ফোর্সকে ধ্বংস করে দিয়ে ইরানকে একেবারে একাকী করে ফেলে ইরানকে ধরার ব্যবস্থা করেছে, যার অংশ হিসেবে আসাদ সরকারের পতন ঘটেছে। এবং আপনারা দেখেছেন যে গাজার কি করুণ পরিস্থিতি, লেবাননের যোদ্ধাদের যে প্রধান, তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে।
ইয়েমেনের যোদ্ধাদের অনেককে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন এগুলো। এরপরে এখন যখন অনেকটা একাকী ইরান, তখন ইরানকে ধরার চেষ্টা করা হয়েছে। এই ইরানকে ধরার ভেতর দিয়ে মূলত তারা চায় যেটা, সেটা হচ্ছে যে ইরানের সরকার যদি পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, অর্থাৎ এই ইসলামী বিপ্লবের সরকারকে যদি বদলে দিতে পারে, পাল্টে দিতে পারে, তাহলে তারা এখানে তাদের মতো পছন্দের একটা সরকার গঠন করবে। অথচ ইরান একটি স্বাধীন সার্বভৌম দেশ। ইরানের স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের জনগণের অধিকার থাকবে না যে তারা কেমন সরকার চায়। এখানে সরকার প্রতিষ্ঠা করে দেবে আমেরিকা এবং তাদের মিত্ররা। তাহলে আপনার মধ্যপ্রাচ্যে আর প্রতিবাদ করার, প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা কারো থাকবে না। আমরা সবাই জানি যে ইসরায়েল এবং আমেরিকাকে বা তাদের মিত্রদেরকে প্রতিরোধ করার জন্য ইরান কিন্তু দীর্ঘদিন ধরে, সেই 1979 সাল থেকে এখন পর্যন্ত সামরিকভাবে শক্তি অর্জনের চেষ্টা করেছে। কৃষি ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করেছে বলা যায়। তারপরে আপনার তেল গ্যাস শিল্পে আরও অনেক বেশি উন্নত করার চেষ্টা করেছে। তাদের পরমাণু কর্মসূচি ডেভেলপ করেছে, অনেক বেশি এগিয়ে গেছে। বৈজ্ঞানিক ক্ষেত্রে আকাশ প্রযুক্তিতে অনেক এগিয়েছে। এগুলো একদম দেখা চোখের সামনে। দেশের ভেতরকার যে অর্থনৈতিক কাঠামো, সেটা অনেক শক্তিশালী করেছে। কিন্তু এইগুলো যদি করে, এগুলো যদি থাকে, এগুলো যদি অব্যাহত থাকে ইরানের, তাহলে আমেরিকা ইসরায়েল যেটা করতে চায় সেটা কিন্তু হয় না। অর্থাৎ তাদের পথের কাঁটা কিন্তু আরো শক্তভাবে গেঁথে থাকে, তাদের পথ চলা সহজ হয় না। এই জন্য ইরানকে তারা সরিয়ে দিতে চায়। ইরানের সমস্ত সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম, সেখানকার যে নেতৃত্বের কাঠামো এবং স্তর, এগুলো সব কিছু বদলে দিতে চাই, ভেঙে দিতে চাই। এই যে বদলে দেওয়া, ভেঙে দেওয়া, এইটাকে প্রতিরোধ করা এখন ইরানি জনগণের মূল দায়িত্ব। ইরানি জনগণ সেই কাজটা করছে, তারা নিজেদের এটাকে দায়িত্ব মনে করছে। এবং ইরানের যে সরকার আছে, ইরানের যে সামরিক বাহিনী বা যে বিপ্লবী গার্ড বাহিনী, তারা সবাই এটাকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করলে রাশিয়া, চীন, পাকিস্তান বিশেষ করে, এ সবগুলো দেশের জন্য বড় সমস্যা তৈরি হবে। এদের প্রত্যেকটার উপরে ওয়াচ করবে, ওয়াচিং টাওয়ার বসাবে আমেরিকা। ইউক্রেনকে যেমন নেটো জোটের সদস্য বানিয়ে একেবারে রাশিয়ার দ্বার প্রান্তে চলে আসছিল আমেরিকার সেনারা, তেমনি যদি ইরানকে পরাজিত করে এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করা যায়, তাহলে রাশিয়া, চীন এবং পাকিস্তান, এদের প্রত্যেকের দ্বার প্রান্তে চলে আসবে মূলত আমেরিকা, মূলত নেটো জোট। এই বিষয়টা রাশিয়া, চীন, পাকিস্তান সবাই বুঝেছে, যার কারণে সবাই মূলত আমেরিকার বিরোধিতা করছে, ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে ইরানের সামনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ এখন, যদিও, কিন্তু এই চ্যালেঞ্জে তাকে জিততে হবে। সেই চ্যালেঞ্জ তারা জিতবে, এইরকম একটা টার্গেট নিয়েছে বলে বোঝা যায়। আপনারা খেয়াল করে থাকবেন, 2003 সালে ইরাকে অভিযান চালিয়েছিল আমেরিকা, ব্রিটেন। তার আগে 2001 সালে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের পশ্চিম পাশে হচ্ছে ইরাক, আর ইরানের পূর্ব পাশে, উত্তর পূর্ব পাশে হচ্ছে আফগানিস্তান। এই দুটো দেশে দখলদারিত্ব কায়েম করে আমেরিকা বা পশ্চিমা শক্তি মূলত ইরানকে কবজা করতে চেয়েছিল। সেই প্রজেক্ট যখন ফেল হয়েছে, তারপরে গিয়ে আরো প্রজেক্ট করার পরে এই ইরাক এবং সিরিয়াতে দায়েশকে লেলিয়ে দিয়ে আপনার ইরানকে দখল করে দিয়ে, বা টোটাল মধ্যপ্রাচ্যের যে প্রতিরোধকামী শক্তি, এই সব শক্তিকে ধ্বংস করে দিয়ে এইটা করতে চেয়েছিল। কিন্তু ইরান যথেষ্ট সচেতন। ইরানের দুই পাশে, ইরাক এবং আফগানিস্তানে যদিও মার্কিন সেনা, ব্রিটিশ সেনারা ছিল, কিন্তু ইরান যথেষ্ট শক্তি, সামর্থ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আমেরিকা এবং পশ্চিমাদেরকে মোকাবেলা করে আসতে পেরেছিল। যার কারণে তারা ইরাক এবং আফগানিস্তানের দখলদারিত্ব কায়েম করার পরেও তাদের প্রজেক্ট সাকসেস করতে পারেনি। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতো আমিও ধারণা করি যে এখন যে সংকটটা তৈরি করতে যাচ্ছে বা চাচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্ররা, সেটা মনে হয় পারবে না। এবং ইরান সম্ভবত যথেষ্ট সক্ষমতার ভিতর দিয়ে, যথেষ্ট সক্ষমতা দেখিয়ে এগুলো প্রতিহত করতে পারবে, মোকাবেলা করতে পারবে।
তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, এবং আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিই যে আপনারা কি মনে করেন বর্তমান যে পরিস্থিতি, যা বললাম এতক্ষণ, এই পরিস্থিতির ভেতর দিয়ে আমেরিকা ইসরায়েল নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চায়, নতুন মধ্যপ্রাচ্য গঠন করতে চায়, সেখানে ইরানের এইরকম বিপ্লবী সরকার, ইরানের এই প্রতিরোধকামী সরকার থাকবে না। আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্ররা কি তাদের এই পরিকল্পনা সফল করতে পারবে? কি মনে হয় আপনাদের? উত্তর জানিয়ে কমেন্ট করবেন, আর সম্ভব হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।